নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। যে খবরের দিকে নজর রাখবো, 2 সেকেন্ডে বিজেপিকে পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো। নন্দীগ্রাম থেকে বিজেপিকে হুঁশিয়ারি। প্রাক্তন তৃণমূল রাজ্য সভাপতি জয়া দত্তর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেংটি ইঁদুর বলে নিশানা করেন জয়া। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৃণমূল কংগ্রেসের ডাকে নন্দীগ্রামের এক জনসভায় উপস্থিত ছিলেন জয়া দত্ত এবং সেখানেই মন্তব্য করেছেন তিনি। নন্দীগ্রামে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ জয়ার। কি বলেছেন জয়া দত্ত শোনাব আপনাদের। নেত্রী যদি একবার নির্দেশ দেয় যে আমি বদল না, আমি বদলা চাই, পিঁপড়ার মতো টিপে মেরে ফেলবো। 2 সেকেন্ড টাইম লাগবে। বিজেপি বলে কোন নাম এই নন্দীগ্রামের মাটিতে থাকবে না। আপনাদের শোনালাম জয়া দত্ত ঠিক কি বলেছেন। ফোনে রয়েছেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, কি প্রতিক্রিয়া আসে কর্মী সমর্থকদের কাছ থেকে এবং নেতৃত্ব কি বলছে এই মন্তব্যের পর? দেখো, এই মন্তব্য এই প্রাক্তন টিএমসিপি রাজ্য সভাপতির এই বেনজির আক্রমণের পরেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে, নন্দীগ্রামে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেননা তিনি শুভেন্দু অধিকারীকে নেংটি ইঁদুর, ভাওতাবাজ এমন কিছু বিশেষণে আখ্যায়িত করেছিলেন এবং তিনি যেটা বলেছিলেন যে মুখ্যমন্ত্রী যদি নির্দেশ দেন তবে পিঁপড়ের মতো বিজেপিকে টিপে মেরে ফেলা হবে। এর পরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু জানিয়েছেন যে নন্দীগ্রামে তৃণমূল হাওয়া গরম করার চেষ্টা করছে, যেহেতু এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে এবং সাম্প্রতিককালের লোকসভা ভোটেও কিন্তু বিজেপির জয় জয়কার হয়েছে। সেই জায়গা কিন্তু নন্দীগ্রামে পুরনো জায়গা ফিরে পেতে চাইছে এবং তার জন্য কিন্তু হাওয়া গরম করার একটা রাজনীতি খেলার চেষ্টা করছে তৃণমূল, এমনটাই দাবি কিন্তু বিজেপির। ইন্দ্রাণী, সেক্ষেত্রে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি বলছে এই বিষয়ে জয়া দত্তর এই মন্তব্যের পর? দেখো, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জয়া দত্তর ওই মন্তব্যের সময় কিন্তু ওখানে তৃণমূলের বিভিন্ন জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তৃণমূলের জেলা সভাপতি অসিত ব্যানার্জি থেকে শুরু করে জেলা চেয়ারম্যান চিত্ত মজুমদার তারাও উপস্থিত ছিলেন। তারা যেটা জানিয়েছেন যে জয়া দত্ত ভুল কিছু বলেননি, মুখ্যমন্ত্রীর নির্দেশের জন্যই কিন্তু তারা নরম ভাব পোষণ করছেন। কিন্তু সাম্প্রতিককালেই নন্দীগ্রামে 2টি খুন হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু নন্দীগ্রামে তৃণমূল একটা নরম ভাব পোষণ করছে। যদি মুখ্যমন্ত্রী নির্দেশ দেয় তারা কিন্তু সেভাবেই আগামী বিধানসভার পূর্বেই তারা ব্যবস্থা নেবেন। ইন্দ্রাণী, ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরো একবার শোনাব আপনাদের কি বলেছেন জয়া দত্ত। নেত্রী যদি একবার নির্দেশ দেয় যে আমি বদল না, আমি বদলা চাই, পিঁপড়ার মতো টিপে মেরে ফেলবো। 2 সেকেন্ড টাইম লাগবে। বিজেপি বলে কোন নাম এই নন্দীগ্রামের মাটিতে থাকবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, জয়া দত্ত তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীকে নেংটি ইঁদুর বলেছেন নন্দীগ্রামের একটি জনসভা থেকে এবং বলেছেন যে নেত্রী যদি নির্দেশ দেয় তাহলে পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো। কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা আমি জানতে চাই জয়া দত্তটিকে। জয়া নাম শুনলে তো মহিলা মনে হচ্ছে, তাই সম্মানের সঙ্গে বলছি, যতই উনি নেংটি ইঁদুর বলুন শুভেন্দু অধিকারীকে। এই জয়া দত্তটাকে, একে আমি তো চিনি না, বাংলার কোনো প্রতিষ্ঠিত নেতা বলেও তো জানি না। এই জয়া দত্তটাকে একটু যদি বলে দেন তাহলে বলতে সুবিধে হয়। 1 আর 2 হচ্ছে যে মানে মমতা ব্যানার্জি যদি নির্দেশ দেন, আরে পাগল না কি এরা? মানে লোকে তো বলছে পাগল না তৃণমূল। আরে মুখ্যমন্ত্রী নিজেই তো সেখানে দাঁড়িয়ে 1956 হেরেছেন। ওখানে মমতা ব্যানার্জি নিজেই শহীদ হয়ে গেছেন। ওখানে পিঁপড়ের মতন টিপে না মারলেও জনগণের মানে গণতান্ত্রিক লাভ মুখ্যমন্ত্রী বা তৃণমূল ওখান থেকে খেয়েছে। এখানে আবার ও কি করবে, সে কে আমি তাও চিনি না। কিছু কিছু সময় পুজোরও ইচ্ছা হয় চিত হয় শুতে, এটা তো কোনো অপরাধ নয় বলুন। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার প্রাক্তন পুলিশ কর্মী। সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন আব্দুল হাই। কামারপুর থেকে গ্রেফতার আব্দুল হাই। জাল পাসপোর্ট কাণ্ডে এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেফতার প্রাক্তন পুলিশ কর্মী আব্দুল হাই সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। কামালপুর থেকে গ্রেফতার করা হয় তাকে এবং এখনো পর্যন্ত 9 জন গ্রেফতার।
এখনো পর্যন্ত 9 জন গ্রেফতার। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আর কি তথ্য পাওয়া যাচ্ছে বিষয়? দেখো, ফেক পাসপোর্ট কাণ্ডে এই নিয়ে টোটাল 9 জনকে গ্রেফতার করা হয়েছে এবং গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে সিকিউরিটি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এই ব্যক্তি আব্দুল হাই, 61 বছর বয়স এবং তাকে কামারপুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এই ব্যক্তি কিন্তু প্রাক্তন পুলিশ সাব ইন্সপেক্টর পদে ছিলেন কলকাতা পুলিশে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এখন তিনি সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এবং মূলত পাসপোর্টের যে সমস্ত কাজ হয় এবং সিকিউরিটি দিকটা সেটা কিন্তু এই সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের হাত ধরেই কিন্তু হয় এবং সেই কারণের জন্যই যেটা বলা হচ্ছিল যে এর আগে যেটা দেখা গিয়েছিল যে সেখানে যে নোটিফিকেশন ছিল, পাসপোর্টের যে নোটিফিকেশন, সেখানে কিন্তু বলা হয়েছিল যে কোনো পুলিশ কর্মী তারা বাড়িতে যেতে পারবে না, তারা সিগনেচার তারা চেক করতে পারবে না, কারণ পাসপোর্টের কাছে আগে থেকেই সেই ডকুমেন্টস আছে, শুধুমাত্র ডকুমেন্টসের সঙ্গে পাসপোর্ট মিলিয়ে দেখতে পারবে। এবং এই যে বিষয়ে একাধিক যে লুপহোলস সেই নোটিফিকেশনে, সেই গাইডলাইনে যে লুপহোলস এবং সেই সমস্ত কিছু মিলিয়ে যেটা দেখা গেল যে এখনো এই পাসপোর্ট কেসে তদন্ত চলছে এবং একের পর এক যাকে গ্রেফতার করা হচ্ছে, যে এই মূল চক্রী পুরো পাসপোর্ট চক্র যে চালাতো তাকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং অবশেষে কিন্তু যেটা দেখা গেল যে একজন প্রাক্তন পুলিশ কর্মী তাকেও গ্রেফতার করলো এবং সাব ইন্সপেক্টর পদে ছিল এই ব্যক্তি কলকাতা পুলিশেই ছিল এবং কলকাতা পুলিশেরই একটি যে ডিপার্টমেন্ট সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন তার সঙ্গে যুক্ত ছিল এই ব্যক্তি। কিভাবে তার এই এতে রোল কিভাবে সে এই চক্রটার সঙ্গে যুক্ত, এই পুরো বিষয়টা জানার জন্যই কিন্তু আজকে তাকে কোর্টে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কলকাতা পুলিশ বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। বাড়ির পোষা বেড়ালকে নিয়ে বচসার জেরে মারধরের অভিযোগ, মহিলাকে শ্লীলতাহানিরও অভিযোগ দেওর ও তার ছেলের বিরুদ্ধে। শান্তিপুরের মতিগঞ্জ সীতানাথ গোস্বামী লেনের ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। বাড়ির পোষা বেড়ালকে নিয়ে বচসার জেরে মারধরের অভিযোগ, মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দেওর ও তার ছেলের বিরুদ্ধে। শান্তিপুরের মতিগঞ্জ সীতানাথ গোস্বামী লেনের ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে গ্রেফতার আরো 2। ধৃত 2 জন অভিজিৎ ঘোষ ও অমিত রজক। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গুলি করে খুন করা হয় দুলাল সরকারকে। এই ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করা হলো। ধৃত 2 জন অভিজিৎ ঘোষ ও অমিত রজক। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মালদা তৃণমূল নেতার দুলাল সরকার খুনে গ্রেফতার আরো 2। বৃহস্পতিবার সকালে গুলি করে খুন করা হয় দুলাল সরকারকে। এই ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করা হলো। ধৃত 2 জন অভিজিৎ ঘোষ ও অমিত রজক। মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনে গ্রেফতার আরো 2। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফোনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, এই যে প্রথমে যে 3 জনকে কালকে কোর্টে তুলেছিল এবং এই 3 জন যে দুলাল সরকার হত্যা মামলায়, তার মধ্যে 2 জনের বাড়ি হচ্ছে বিহারে এবং 1 জন মালদা শহরে এবং এই 3 জনকে কালকেই রিমান্ডে নেয় এবং রিমান্ডে নিয়ে এই নতুন করে অভিজিৎ ঘোষ, তার বাবার নাম হচ্ছে রতন ঘোষ, বাড়ি ঘোড়াপীর ঘোষপাড়া,
এবং একজনের বাড়ি হচ্ছে অমিত রজক, ঝলঝলিয়ার, যেখানে বাবলা সরকার অর্থাৎ দুলাল সরকারের এরিয়া, সেই দুলাল সরকারের ওই এরিয়ারই ছেলে ঝলঝলিয়ার রেল কলোনি এই অমিত রজক। এদের দুজনকে নতুন করে পুলিশ অ্যারেস্ট করে। এই দুজন ওই মোহাম্মদ আব্দুল গনি, যার বাড়ি বিহারের আজমনগর কাটিয়ারে, এবং তামিম আক্তার, এরও বাড়ি হচ্ছে আজমনগর কাটিয়ার। এই দুজনের সঙ্গে এরা এই রেল কলোনির অমিত রজক এরা যোগাযোগ করেছিল। এখন পুলিশ সারা রাত এদের ইন্টারোগেট করে এই তিনজনকে যে গতকাল রিমান্ডে নিয়েছিল, তাদের টিঙ্কু ঘোষ, মোহাম্মদ আব্দুল গনি এবং তামিম আক্তার, এদের তিনজনকে জিজ্ঞাসাবাদ করে নতুন করে আরো দুজনকে ধরতে পেরেছে। এবং আমি তোমাকে বলে রাখি একটা কথা, যে এই খুনে শুধু এই 5 জনই নয়, আরো অনেকে ইনভলভ আছে। পুলিশ সূত্রে আমরা এমনটাই জানতে পারছি। এই মুহূর্তে সোর্স বলা তদন্তের ক্ষেত্রে ঠিক হবে না, এটাই পুলিশ মনে করছে। এবং আরো বেশ কয়েকজন ধরা পড়বে এবং অস্ত্র উদ্ধার হয়ে যাবে। আজকালের মধ্যে যে অস্ত্র দিয়ে ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র উদ্ধার হয়ে যাবে। যেটুকু পোস্টমর্টমের রিপোর্টে পাওয়া গেছে যে দুলাল সরকারকে 9mm পিস্তল থেকে গুলি করা হয়েছিল, 9mm পিস্তল, এবং এই পিস্তলও উদ্ধার হয়ে যাবে, পুলিশ এমনটাই মনে করছে। এবং আরো অনেকে, এবং শহরের যে আরেকটু ইনপুট দিচ্ছি তদন্তের সাথে, যে যারা হত্যাকারী তারা এই মালদা শহরের একটি হোটেলে বসে তারা 10-15 দিন আগে, 10 থেকে 15 দিন আগে একটা মিটিং করে যে দুলাল সরকারকে কিভাবে নিকেশ করা হবে। সেই মিটিং এ একটা ব্লুপ্রিন্ট তৈরি হয়, একটা রেকিও ছিল। পুলিশ অনেক কিছুই পাচ্ছে তদন্তের স্বার্থে, সবটা বলছে না। যারা ছিল তাদেরকেও ধরা হবে। তবে এখন মূল মাথা কত তাড়াতাড়ি মূল মাথায় পৌঁছয় এখন আমরা সেটাই দেখছি। এবং যেহেতু দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার কে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে আসল মাথাকে তদন্ত করে বার করা হবে, কেন এবং ন্যায্য বিচার পাবে চৈতালি ঘোষ, এইটা মুখ্যমন্ত্রী বলেছেন। ফলে পুলিশ কিন্তু লেগে রয়েছে। আজকে আবার দুজনকে আমরা যেটুকু জানলাম যে এই দুজন নতুন করে যে ধরা পড়েছে, সেই দুজনকে কোর্টে তোলার পর আবার 14 দিনের জন্য এই দুজনকেও নতুন করে চাইবে ইংলিশ বাজার থানার পুলিশ। ধন্যবাদ গৌতম। তৃণমূল নেতার দাদাগিরিতে অতিষ্ঠ গ্রামবাসীরা, একাধিক অভিযোগ থাকলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার, জলপাইগুড়ির উল্লা ডাবরি এলাকার ঘটনা। তৃণমূল নেতার দাদাগিরিতে অতিষ্ঠ গ্রামবাসীরা, পুলিশকে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার। ফোনে রয়েছে প্রতিনিধি সুজিত দে। সুজিত, পুলিশ কোনো ব্যবস্থা করেছে এখনো পর্যন্ত? দেখো, জলপাইগুড়ির যে ময়নাগুড়ি, সেই ময়নাগুড়ি উল্লাডাবরি এলাকায় এই তৃণমূল নেতা কিন্তু একাধিকবার থেকে বেশ কিছুদিন থেকে কিন্তু এলাকায় কিন্তু উত্তেজনা ছড়ায়। বলতে গেলে এই সরকার পরিবারের কাছ থেকে কিন্তু বহু টাকা নিয়ে নিয়েছে, এখন পর্যন্ত লক্ষাধিক টাকা নিয়েছে। তারপরের থেকে কিন্তু তাদেরকে কিন্তু বাড়ি ছাড়া হয়েছে তার আরেক ভাই। তারপরে কিন্তু তার নামে লিখিত অভিযোগ হয়েছে থানায়। তারপরে কিন্তু অভিযোগের পরে কিন্তু এলাকায় তারপরেও কিন্তু তাদের উপরে অত্যাচার হয়েছে। এক ভাই কিন্তু 5 থেকে 6 বছর থেকে বাড়ি ছাড়া হয়েছে। তারপরে কিন্তু কোর্টে একটা কেস করা হয়। তারপর হাইকোর্ট থেকে কিন্তু একটা আদেশ দেয় যে তারা বাড়িতে ফিরে যাবে, বাড়ি ঘর বানানো হোক। সেই তারপরেই কিন্তু তারা বাড়িতে ফিরে যায়, বাড়ি বানানো। তারপরেও কিন্তু তাদের উপরে অত্যাচার হয়। এরপরে কিন্তু পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে এই পরিবার। পুলিশ সুপার আশ্বাস দিয়েছে কিন্তু যে আমরা বিষয়টা দেখছি, দেখা হচ্ছে। এরপর যে তৃণমূল নেতাকে তাকে কিন্তু ধরা হয়েছে। তিনি কিন্তু বারংবার বলছে এটা কিন্তু চক্রান্ত করা হচ্ছে আমার বিরুদ্ধে, আমি একটা দলে রয়েছি, আমার বিরুদ্ধে যেন চক্রান্ত করছে, যে তারা আমি কোনো কিছুই করি নাই, সেরকম কিন্তু অস্বীকার করে কিন্তু এই তৃণমূল নেতা। ধন্যবাদ সুজিত। কথা বললাম প্রতিনিধি সুজিত দের সঙ্গে। নোদাখালীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। 29 ডিসেম্বর ঘরে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আলিপুর কোর্টে নেওয়া হয় বৃদ্ধার গোপন জবানবন্দি। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ফোনে রয়েছেন প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, কি অভিযোগ সামনে আসছে এখনো পর্যন্ত?
দেখো একেবারে যেটা অভিযোগ করছে যে গত 29শে ডিসেম্বর একেবারে এই যে মাঝরাতে ঘটনাটা ঘটে, বৃদ্ধাকে কিন্তু বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ, এবং দুষ্কৃতী তাকে মারধরও করে এবং চলে যাওয়ার সময় কিন্তু বেশ কিছু গহনা, ঠাকুরের গহনা সহ বেশ কিছু গহনা নিয়ে চলে যায়। তারা যখন পরবর্তীতে নোদাখালী থানায় অভিযোগ করতে যায় তখন কিন্তু নোদাখালী থানার পক্ষ থেকে চুরি এবং মারধরের অভিযোগ নেওয়া হলেও ধর্ষণের কোনো রকম মামলা রুজু করা হয়নি, এবং পরবর্তীতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের কাছে গোটা বিষয় লিখিতভাবে তখন তারা জানায়। তারপর ধর্ষণের মামলা শুরু করা হয় এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। যিনি বৃদ্ধা তাকে কিন্তু পুলিশের পক্ষ থেকে আলিপুর কোর্টে আদালতে নিয়ে গিয়ে তার গোপন যে জবানবন্দি সেটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। এবং স্থানীয়রা যেটা বলছেন, ওই এলাকায়, সংশ্লিষ্ট এলাকায় কিন্তু দিনে এবং রাতে মদ্যপান চলে, বহু যুবক বাইরে থেকে তারা আসে। তবে কাউকে তারা সন্দেহ না করলেও তারা যেটা মনে করছেন যে যেহেতু মদ্যপান চলে এলাকায়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং মদ্যপান চলার ক্ষেত্রে কিন্তু পুলিশি নজরদারি থাকলেও সেই নজরদারি এড়িয়ে কিভাবে মদ্যপান চলে সে জায়গাতেও কিন্তু প্রশ্ন উঠছে। ধন্যবাদ শুভ্রজিৎ। শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে র্যাগিং এর অভিযোগ। হাওড়া আলামিন মিশনে হস্টেলের থেকে পড়াশোনা করত এই ছাত্র, প্রায় 1 মাস ধরে নিখোঁজ সেই ছাত্র। ছাত্রটি জীবিত অবস্থায় না ফিরলে আত্মহত্যার হুমকি বাবা মার। ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সেই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি জানতে পারছো? দেখো, যে 2 শিক্ষকের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ, অর্থাৎ ওই 2 শিক্ষকের বিরুদ্ধে মারধর, মানসিক এবং শারীরিক নির্যাতন দেওয়ার অভিযোগ ছিল এবং ওই ছাত্রকে হোস্টেল ছাড়তে বাধ্য করেছিল 2 শিক্ষক, এমনটা দাবি করছেন ওই উদ্ধার হওয়া চিঠিতে। সেই ছাত্রের নিজের যে হাতের লেখা চিঠি, যেখানে বিস্ফোরক তথ্য লেখা রয়েছে, যেখানে বলা হয়েছে যে স্যার ধন্যবাদ, আমি চললাম, মৃত্যুর মুখে ঠেলে দিলেন, আমাকে ক্ষমা করবেন। এই যে কথা, এই সেই 4টি চিঠি ইতিমধ্যে সহপাঠীরা উদ্ধার করেছে, তাতে পরিষ্কারভাবে একটা যে দিক পরিষ্কার হয়েছে যে বিশেষ করে যখন এই 2024-এর 6ই ডিসেম্বর যখন এই ছাত্র ওই হোস্টেল অর্থাৎ হাওড়া আলামিন মিশন থেকে নিখোঁজ হয়ে যায়, সেই সিসিটিভি ফুটেজ যখন সেই দেখতে পায়, ইতিমধ্যে প্রশাসন খতিয়ে দেখছে এবং ওই 2 শিক্ষকের বিরুদ্ধে কিন্তু সেই মূলত অভিযোগ করেছেন ইতিমধ্যে সেই নিখোঁজ ছাত্রের বাবা মা এবং ইতিমধ্যে হাওড়া পুলিশ সুপারকে লিখিতভাবে জানিয়েছেন। অন্যদিকে আলামিন মিশন কর্তৃপক্ষকে পুরোটাই জানিয়েছেন। তারা বলেছেন যেভাবে চিঠি উদ্ধার হয়েছে তাতে ওই ছাত্রের লেখা সেই চিঠি দেখে রীতিমতো স্তম্ভিত হয়েছে গোটা পরিবার। তারা বলছেন যে ছাত্রকে জীবিত অবস্থায় না পেলে তারা আত্মহত্যার হুমকি দিয়েছেন অর্থাৎ নিখোঁজ ছাত্রের বাবা মা। ইতিমধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে যেমন পুলিশ সুপারকে লিখিতভাবে দিয়েছেন, মিশন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন ছাত্রের পরিবার, ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এর আগে নিখোঁজের ডায়েরি করা হয়েছিল মিশন কর্তৃপক্ষ থেকে, পাশাপাশি পরিবারের লোক তাদের সম্মতি ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যখন সময় যত এগোচ্ছে, অর্থাৎ প্রায় 1 মাস চলে গেল, ওই ছাত্রকে কিন্তু খোঁজ এখনো পাওয়া যায়নি, যার কারণে পরিবারের লোক কিন্তু দুশ্চিন্তার মধ্যে রয়েছে, হতাশাগ্রস্ত হয়ে রয়েছে। বারবার দাবি করা হয়েছে ওই 2 শিক্ষক এই ছাত্রকে হোস্টেল ছাড়তে বাধ্য করিয়েছিল, যার কারণে তার বিরুদ্ধে কিন্তু নির্দিষ্টভাবে এই মধ্যে তারা আইনি ব্যবস্থা নিতে শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে হাওড়া পুলিশ সুপার তাদেরকে তদন্তের মুখে আনতে, অর্থাৎ আইনি প্রক্রিয়ার মধ্যে এনে তদন্ত করতে পারে, অর্থাৎ এই নিখোঁজ ছাত্র রহস্য কি জট খুলবে, এমনটাও যেমন প্রশ্ন করা হচ্ছে। অন্যদিকে ছাত্রের পরিবার তারা দাবি করছেন যে জীবিত অবস্থায় না পেলে তারা আত্মহত্যা করবেন, অর্থাৎ র্যাগিং এর শিকার হয়েছে এই ছাত্র, তার জন্য হোস্টেল ছাড়তে বাধ্য হয়েছে। সব মিলে গোটা প্রক্রিয়ার ওপর পুলিশ যেমন নতুন করে তদন্ত করে এগোতে চাইছে, অন্যদিকে মিশন কর্তৃপক্ষ কিন্তু এবার কোন পথে যায় সেটাই কিন্তু তার অপেক্ষায় রয়েছে পরিবার। ইতিমধ্যে পরিবার কিন্তু খুব উগলে দিয়েছে আল আমিন মিশনের কর্তৃপক্ষের বিরুদ্ধে। তারা চাইছে দ্রুত এর পদক্ষেপ করা হোক, ছেলেকে তারা জীবিত চাইছে। সব মিলে গোটা প্রক্রিয়ার সময় যত যাচ্ছে নিখোঁজ ছাত্র রহস্য ঘনীভূত হচ্ছে, আর আগামী দিনে বলা সময় যাবে যে এই ছাত্র এখনো সেদিকে নজর থাকবে। সঞ্জিত, ধন্যবাদ। শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়ায় অংশ নিতে অভিভাবকদের সম্মতি লাগবে। গেমিং প্ল্যাটফর্মেও অভিভাবকদের সম্মতি ছাড়া অংশ নেওয়া যাবে না। ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন আইনের খসড়ার প্রস্তাব, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এই প্রস্তাব প্রকাশ্যে আনে। গেমিং প্ল্যাটফর্মে অভিভাবকের সম্মতি ছাড়া অংশ নেওয়া যাবে না, এমনটাই জানানো হচ্ছে। শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়ায় অংশ নিতে অভিভাবকের সম্মতি লাগবে। গেমিং প্ল্যাটফর্মে অভিভাবকের সম্মতি ছাড়া অংশ নেওয়া যাবে না।
ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন আইনের খসড়া প্রস্তাব। ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এই প্রস্তাব প্রকাশ্যে আনে। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি বলা হচ্ছে এই বিষয়ে? বিষয়টা হচ্ছে খুব সহজ করে বললে সেটা হচ্ছে যে কোনো নাবালক মানে এরা যদি কোনো সমাজ মাধ্যম বা গেমিং যেসব জনপ্রিয় প্ল্যাটফর্ম আছে সেখানে যদি অংশ দিতে চায় তাহলে আগামী দিনে তারা নিজের ইচ্ছে মতো সেখানে কিন্তু যোগদান করতে পারবে না। যখনই সে এই জায়গাগুলোতে জয়েনটা করতে যাবে তার আগে এই সাইটগুলোর যারা তথ্যের জিম্মাদার তারা কিন্তু সেই ছেলে মেয়েটির অভিভাবকের কিন্তু সম্মতি আগে চাইবে। সেই অভিভাবক যদি সম্মতি দেন তবেই কিন্তু সেই শিশু এইসব সাইটে কিন্তু যোগদান করতে পারবে। তার নিজের ইচ্ছাটাই কিন্তু সর্বোত্তম থাকবে না। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে এই আইন কার্যকর হওয়ার পর কোনো শিশু যদি তার অভিভাবকের সম্মতি সাপেক্ষে যোগ দিতেও পারে, কিন্তু পরবর্তীকালে অভিভাবক যদি মনে করেন যে তার ছেলে বা মেয়ে এর জন্য তার অন্যান্য পড়াশোনা বা অন্যান্য কাজে তার ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অভিভাবক প্রয়োজন মনে করলে সম্মতি প্রত্যাহার করে নিতে পারবেন। ফলে অভিভাবকদের এই গেমিং এবং সোশ্যাল মিডিয়ায় সন্তানের যোগ দেওয়া নিয়ে যে দীর্ঘদিনের দুশ্চিন্তা এবং সমস্যা সেইটা কাটানোর একটা কিন্তু ভালো উদ্যোগ আমাদের কি বলে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি মন্ত্রকের তরফ থেকে নেওয়াটা হয়েছে। আপাতত এটা খসড়া হিসেবে জনসমক্ষে এলো। 18 ফেব্রুয়ারির মধ্যে দেশের যে কোনো নাগরিক এই খসড়া আইন সম্পর্কে কিন্তু প্রস্তাব দিতে পারবেন। হ্যাঁ, ইন্দ্রাণী। ধন্যবাদ পল্লবদা। কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন আইনের খসড়ায় এই প্রস্তাব প্রকাশ্যে আনা হয়েছে এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এই প্রস্তাব প্রকাশ্যে আনে। শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়ায় অংশ নিতে অভিভাবকের সম্মতি লাগবে এমনটাই বলা হচ্ছে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। দ্বিতীয় হুগলি সেতুতে দেখা গেল বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বচসা। প্রচন্ড বেগে হুটার বাজিয়ে হাওড়ার দিকে যাচ্ছিলেন সাংসদ অভিজিৎ এবং এমনটাই অভিযোগ করেছেন বাবুল সুপ্রিয় নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। মন্ত্রী বাবুল সুপ্রিয় কেন এত জোরে হুটার বাজিয়ে যাচ্ছিলেন প্রশ্ন করাতেই শুরু হয় বচসা। ফোনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এখনো পর্যন্ত কি কোনো ব্যবস্থা হয়েছে কি জানতে পারছো? ঘটনাটা জানতে পারছি, তোমাকে বলে রাখি গতকাল রাত ঠিক 9টা নাগাদ দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যখন হুটার বাজিয়ে প্রচন্ড গতিতে একটি গাড়ি এগিয়ে আসছিল। তুমি জানো দ্বিতীয় হুগলি সেতুতে কাজের জন্য একটি লেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। একটি লেনে গাড়ি চলাচল করছে যেখানে বাইক এবং অন্যান্য গাড়ি যেতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়ছে। সেই জায়গায় হুটার বাজিয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে, বাইক আরোহীরা সেই সাইড দিতে গিয়ে পড়ে যাচ্ছে এবং দুর্ঘটনাও ঘটেছে। সেই
সেই ঘটনাটা পুরোপুরি দেখেন বাবুল সুপ্রিয় পেছন থেকে একবারে গাড়ি চালিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন, পেছন থেকে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাড়িটিকে টোল প্লাজার কাছে আটকায় এবং আটকানোর পর ড্রাইভারকে যখন জিজ্ঞেস করে এত জোরে হুটার বাজিয়ে জোরে গাড়ি চালাচ্ছে, রাস্তা অবস্থা অনেকটাই যে সংকীর্ণ, সেইখানে তর্ক বিতর্ক, ড্রাইভারও যেরকম বাবুল সুপ্রিয়কে কটূক্তি করে, পাশাপাশি গাড়িতে বসা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও কটূক্তি করে গালিগালাজ করতে থাকে, অভিযোগ তুলছেন বাবুল সুপ্রিয়। কিন্তু পাল্টা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেটা তুলেছেন যে এই ঘটনায় বাবুল সুপ্রিয় মদ্যপ অবস্থায় ছিলেন, তিনি জোর করে গাড়িটিকে আটকেছেন। কিন্তু বাবুল সুপ্রিয়র বক্তব্য তিনি কোনো কালই মদ্যপান করেন না, এই মিথ্যে একটি বলছেন যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গায় রাস্তার অবস্থা এতটাই খারাপ, যেভাবে হুটার বাজিয়ে জ্যোতিতে বেরোচ্ছে, দুর্ঘটনায় পড়ছে, সেই কারণেই আটকে জিজ্ঞাসা করেছিলাম খালি এত জোরে কেন হুটার বাজিয়ে, এবং হুটার লাগানো সাংসদের গাড়িতে পাশাপাশি লাইট, সবুজ নীল লাইট লাগানো, এই কেন লাগিয়েছে এই প্রশ্ন করা হয়। তিনি রেগে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রেগে গিয়ে বিভিন্নভাবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। তবে অবশেষে কলকাতা পুলিশ, হাওড়া সিটি পুলিশ এবং টোল প্লাজার কর্মীরা এসে পরিস্থিতি সামলায়। ঘটনাস্থল থেকে বাবুল সুপ্রিয় চলে যাবার পর তারপরে ওই এলাকায় ফাঁকা হয় এবং যানজটেরও সৃষ্টি হয়। ঠিক আধ ঘন্টা দ্বিতীয়গুলি সেতু যানজটের সৃষ্টি হয়েছিল, তবে কেউ কারোর বিরুদ্ধে অভিযোগ জানায়নি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। তবে বাবুল সুপ্রিয় বক্তব্য এটা কাম্য না, একজন সাংসদ তিনি যেভাবে দ্বিতীয়গুলি সেতু দিয়ে সংকীর্ণ রাস্তা খারাপ, সেই জায়গায় গাড়ি চালিয়ে যাচ্ছে এবং বলার পর তাকে কটূক্তি করা হচ্ছে, গালিগালাজ করছে, সেটা তিনি একেবারে মেনে নিতে পারছেন না, সেই বিষয়টাই তুলে ধরছে। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। এ বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়, শোনাব আপনাদের। অপ্রত্যাশিত, এটাই সবচেয়ে বড় কথা। এবং দেখুন, আমাকে এই বেনিফিট অফ ডাউট আপনাকে দিতেই হবে যে কাঁচ খুলে ওনার সঙ্গে আমার অল্টারকেশন হতে পারে। যদি ধরুন আমি বলছি যে যদি হিটেড অল্টারকেশনের মতো সিচুয়েশন থাকতো, সেরকম ছিল না, সেরকম যদি থাকতো তাহলে আমি ওনাকে গালাগালি দিয়ে তো কথা বলা শুরু করতাম না, ওটা আমার নেচারই নয়। মানে আমি অ্যাগ্রেসিভ হতে পারি কোনো কারণে যখন যদি দরকার হয়, কিন্তু তার জন্য আমি গালাগালি দিয়েছি, করেছি, এরকম নজির খুঁজে পাবেন না বা কি বলবো। কিন্তু যে ভাষায় উনি কথা বলছিলেন, এর আগে আমি আমার একটা অভিজ্ঞতা হয়েছিল, আরেকজন সিনিয়র মানুষকে আমি ফোনে এরকম গালাগালি করতে শুনেছিলাম, এক্সপেক্ট করিনি একদমই। তো খুবই অপ্রত্যাশিত। এবং সবচেয়ে বড় কথা যে উনি যেভাবে থ্রেট দিচ্ছিলেন ভেতরে বসে, যদি এখানে দাঁড়া, দেখ তোর আমি কি করি, ফোন টোন নানা রকম করার করছিলেন। তো আমি এটাও বলবো না যে আই উইশ আই রেকর্ডেড দ্যাট, যে আমি আমাকে অ্যারেস্ট, ওনার সিআরপিএফকে অ্যারেস্ট করতে বললেন, কিন্তু ওনার সিআরপিএফ তো যদি অ্যারেস্ট করা হতো তো আমাকে অ্যারেস্ট করেই নিতেন। আমি তো ওনাকে ছেড়ে দিয়ে চলে এলাম, কারণ উনি বলছেন কোনো প্রশ্নই ওঠে না। বাকিটা ওনার বিবেকের ব্যাপার। বাবুল সুপ্রিয় ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে, এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন। তার সঙ্গে 3-4 জন লোক ছিল। বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ছিলেন, এবং তিনি বেরিয়ে এসে, আমার গাড়ির কাঁচ খোলা ছিল, আমি যেদিকে বসেছিলাম সেদিকের কাজ, দুদিকের কাজই খোলা ছিল, উনি এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, হাত চালান। তার হাতটা প্রতিরোধ করতে গিয়ে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে। ওনাকে যা খুশি অভিযোগ তুলতে দিন, ওনার বিরুদ্ধে অভিযোগ। আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি, সেই জন্য প্রস্তুতি নিচ্ছি, 2 দিন বাদে আমি ফিরবো, তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করবো। ওনার যে ট্র্যাক রেকর্ড, তাতে ওনার গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এবং আজকে তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে এগুলো যদি যুক্ত হয়, উনি গ্রেপ্তার হবেন। সেই গ্রেপ্তার চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ। উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জের ঘটনা। বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ। ফোনে রয়েছেন প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, কি অভিযোগ সামনে এসেছে এবং কি জানা যাচ্ছে? দেখো, গতকাল শুক্রবার বিকাল নাগাদ প্রসব অবস্থায় জ্যোৎস্না বেগমকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয় রামগঞ্জ এলাকায়। সেখানে তার প্রসব সিজারে হলে পরে
তার হঠাৎ তাকে সন্ধ্যা 6টা নাগাদ তার শারীরিক অসুস্থতা হওয়ার কারণে তাকে আবার ওটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা যখন ওটি থেকে বের করতে হয় তখন পরিবারের লোকজন জিজ্ঞাসা করে কি হয়েছে তখন তারা কিছু বলতে চায় না চিকিৎসকেরা। কিন্তু তার কিছু রাত্রি যখন 12:30 1টা বাজে তখন তার অবস্থা আরো আশঙ্কা হওয়ার কারণে তাকে উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করে। কিন্তু পরিবারের লোকজন উত্তরবঙ্গ মেডিকেলে না নিয়ে গিয়ে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায় শিলিগুড়িতে। সেখানে তাকে মৃত কর্মরত চিকিৎসকরা বলে মৃত বলে ঘোষণা করে। তারপর তারা মৃতদেহ নিয়ে এসে সকালবেলা সেই রামগঞ্জ এলাকায় যে নার্সিংহোমে ভর্তি করেছিল বিকালে কালকে, সেই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখানো শুরু করে মৃতদেহ সামনে রেখে। ধন্যবাদ ভাস্কর। ভারত বাংলাদেশ জল সীমানায় মৎস্যজীবীদের আজ হবে হস্তান্তর। বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন 95 জন মৎস্যজীবী। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরবেন 90 জন মৎস্যজীবী। কাকদ্বীপ থেকে 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে পারাদ্বীপ থেকে 78 জন বাংলাদেশি মৎস্যজীবী বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হবে। সব মিলিয়ে 90 জন বাংলাদেশি মৎস্যজীবী দেশে ফিরবেন। বাংলাদেশ জেল থেকে ইতিমধ্যে মুক্তি পেয়েছে 95 জন ভারতীয় মৎস্যজীবী। এই ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশের বাড়ি কাকদ্বীপ এবং নামখানায়। গত অক্টোবর ও নভেম্বর মাসে বাংলাদেশ জলসীমানায় ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। আটক করা হয় 6টি ট্রলার। ভারতীয় মৎস্যজীবীরা নিজেদের ট্রলার নিয়েই ফিরবেন। স্বস্তিতে ভারতীয় মৎস্যজীবীদের পরিবার। ভারত বাংলাদেশ জল সীমানায় মৎস্যজীবীদের আজ হবে হস্তান্তর। বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন 95 জন মৎস্যজীবী। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরবেন 90 জন মৎস্যজীবী। বীরভূমে প্রশাসনিক কাজ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতার নির্দেশে বীরভূমে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বীরভূমে জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলা পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনার পরে দেউচা পাচামি কয়লা খনি পরিদর্শন। কথা বলেন প্রকল্পের সঙ্গে জড়িত মানুষজনের সঙ্গেও। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি দেউচা পাচামি। এই প্রকল্পের কাজে ধীরগতিতে এবং জমি অধিগ্রহণে খামখেয়ালিপনার জন্য তীব্র অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বীরভূমের জেলাশাসক বিধান রায়কে কড়া ভাষায় ভৎসনা করেন মুখ্যমন্ত্রী। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। যেখানে লিকেজ হচ্ছে, আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। বীরভূমে প্রশাসনিক কাজ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে সশরীরে বীরভূমে গিয়ে 7 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ পেয়েই শুরু তৎপরতা। শুক্রবার সকালে বীরভূমে পৌঁছন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বোলপুর রেল স্টেশন থেকে সরাসরি রওনা দেন দেউচা পাঁচামি কয়লা খনিতে। বীরভূমের জেলা শাসক, পুলিশ সুপার, জেলা পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে চলে এক প্রস্ত আলোচনাও। এরপরই দেউচা পাচামি পরিদর্শনের পর কথা বলেন প্রকল্পের সাথে জড়িত মানুষজনের সঙ্গে। যাতে মাইনিং এর কাজ তাড়াতাড়ি শুরু করতে পারে এই ব্যাপারে আজকে রিভিউ করলাম। আমাদের যে ওভারবার্ডেন রিমুভালের কাজ আছে, মোটামুটি 326 একর জমিতে চিহ্নিত করা হচ্ছে। এর মধ্যে ওভারবার্ডেনের কাজগুলো আমরা শুরু করব। এটা আগামী 15-20 দিনের মধ্যে ফিল্ডে কাজ শুরু হয়ে যাবে। তাছাড়া যেহেতু ডেপথে কোল সিমগুলো আছে, সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। একদম নেই, ও সব জায়গায় আছে, ধরা হয়েছে, আর অ্যাকশন নেওয়া হবে, স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। বীরভূমের নদ নদীগুলি থেকে চলছে দেদার বালিলুট। সেই টাকা রাজ্য সরকারের কোষাগারে না গিয়ে যাচ্ছে অসাধু ব্যক্তিদের পকেটে। বৃহস্পতিবার এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও প্রকাশ্যে চলছে বালি পাচার, তাও আবার বীরভূম জেলায় যখন সশরীরে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি। বীরভূমের অজয় নদী থেকে বালি পাচার হয়ে যাচ্ছে বর্ধমানের দিকে। স্থানীয়দের অভিযোগ, যে ঘাটগুলি থেকে বালি তোলা হচ্ছে সেগুলি সবই বেআইনি, কিন্তু এ বিষয়ে পুলিশ প্রশাসনের কোনো নজর নেই। হ্যাঁ, এখানে বালি কন্টিনিউ
প্রতিদিনই তোলা হয়, এরকম কোনো দিনই বন্ধ যায় না। পুলিশ প্রশাসন আসে, দেখে, চলে যায়, ঘুরে চলে যায়। কিছু করে না, ওরা যখন আসে তখন বন্ধ করে রাখে গাড়ি। বালি তোলা এবং বালি পাচার পুরো কাজের সঙ্গেই যুক্ত রয়েছে বীরভূম এবং বর্ধমানের বালি মাফিয়ারা, আর তাদের স্থানীয় নেতারা ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কেন বালি পাচারে রাশ টানতে পারছে না স্থানীয় প্রশাসন, উঠছে সেই প্রশ্ন। বীরভূম থেকে মনা বীরবংশের রিপোর্ট, কলকাতা টিভি। বেলঘরিয়ার সরকারি জমি বিক্রির অভিযোগ, কাউন্সিলর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের। চক্রান্তের অভিযোগ কাউন্সিলরের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কামারহাটি পুর প্রধানের। কামারহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত যতীন দাস নগর এলাকার ঘটনা। সেই এলাকায় ভূমি সংস্কার দফতরের সরকারি জমি বিক্রির অভিযোগ উঠল স্থানীয় কাউন্সিলর অজিতা ঘোষের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আর এই জমি বিক্রির অভিযোগ তুলছে খোদ এলাকার তৃণমূল কর্মীরা। এই ঘটনায় এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। গোটা ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন কামারহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিতা ঘোষ। পাশাপাশি এলাকার তৃণমূল কর্মীদের অভিযোগ, কাউন্সিলরের ঘনিষ্ঠরা জমি দেওয়ার নাম করে টাকা নিয়েছে তাদের থেকে, টাকা নিয়েও তাদের জমি কেন দেয়নি বলে অভিযোগ। কাউন্সিলর ঘনিষ্ঠদের দ্বারা তারা প্রতারিত হয়েছেন এমনটাও অভিযোগ তাদের। গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা। পর্ন তারকাকে ঘুষ দেবার মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প, ওই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা হতে পারে 10 জানুয়ারি। বিচারক ট্রাম্পকে শর্তহীন খালাসের ইঙ্গিত দিয়েছেন। 10 জানুয়ারি পরই ট্রাম্প নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন। 10 জানুয়ারির পরই ট্রাম্প নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন। পর্ন তারকাকে ঘুষ দেবার মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প, ওই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা হতে পারে 10 জানুয়ারি। বিচারক ট্রাম্পকে শর্তহীন খালাসের ইঙ্গিত দিয়েছেন। 10 জানুয়ারির পরই ট্রাম্প নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন। মালদা তৃণমূল নেতা দুলাল সরকার খুনে গ্রেফতার করা হয়েছে আরো দুজনকে। ধৃত দুজন অভিজিৎ ঘোষ ও অমিত রজক। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গুলি করে খুন করা হয় দুলাল সরকারকে। এই ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করা হলো। এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5। ধৃত দুজন অভিজিৎ ঘোষ ও অমিত রজক। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গুলি করে খুন করা হয় দুলাল সরকারকে। ফোনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। গৌতম, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিষয়ে পুলিশ কি জানাচ্ছে? দেখো, এই যে দুলাল সরকার যে খুন হয়েছে, পুলিশ এখন পর্যন্ত তদন্ত করে যা জানতে পেরেছে, একটা বড় গ্যাং মালদা শহরে একটা বড় গ্যাং কাজ করেছে। তাদের মধ্যে এখন পর্যন্ত যে দুজনকে, অভিজিৎ ঘোষ এবং অমিত রজক, এই অমিত রজক গতকাল আমি একটা নাম বলছিলাম, রবি বিশ্বকর্মা, এই গ্যাংয়েরই কাজ। আবার নামটা বললাম, এখনো পর্যন্ত পুলিশ এই নামটা আনেনি। এবং এই অমিত রজকের বাড়ি হচ্ছে রেল কলোনি, ঝলঝলিয়া রেল কলোনি, দুলাল সরকারের এলাকার মধ্যেই এই অমিত রজকের বাড়ি। আর একটা ইনপুট দিচ্ছি, পুলিশ কিন্তু গতকাল এই ঝলঝলিয়াতেই কুন্দন বলে একজন কোনো বাড়িতে একটা পুলিশ তল্লাশি চালিয়েছে এবং সেখান থেকে এই কুন্দন হচ্ছে বিহার থেকে অস্ত্র নিয়ে আসে। এবং এই যে গ্যাং, এই অভিজিৎ, অমিত আর যারা গোপাল, এই যে যারা ধরা পড়েছে, তাদের এই গ্যাংটা একেবারে আপাতত ধন্যবাদ গৌতম। কথা বললাম প্রতিনিধি গৌতম চক্রবর্তীর সঙ্গে।
এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, চীনে যে নতুন ভাইরাসের আশঙ্কা করা হচ্ছে, যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং তার জেরে বাড়ছে আতঙ্ক, গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু এর তরফ থেকে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। চীনে নতুন ভাইরাস HMVPর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নতুন ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রান্ত সঠিক তথ্য চেয়ে পাঠালো হু। আগে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল এবং এবার এই ভাইরাস সংক্রান্ত যে তথ্য সেটা চেয়ে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রান্ত সঠিক তথ্য চেয়ে পাঠালো হু। আগে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছিল চীন। আমরা জানি যে করোনা স্মৃতি এখনো পর্যন্ত গোটা বিশ্ববাসীর মনে রয়েছে। তার মাঝেই আবারও দেখা যাচ্ছে যে নতুন ভাইরাসের প্রকোপ, এর জেরেও শ্বাসকষ্টজনিত অসুখ হতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবং নতুন ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রান্ত সঠিক তথ্য চেয়ে পাঠালো হু। চীনে নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চীনে নতুন ভাইরাস HMVPর প্রাদুর্ভাব এবং এবার গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগে স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছিল চীন। চীনে এই নতুন ভাইরাসের প্রাদুর্ভাব আসতেই আতঙ্ক শুরু হয়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, কি তথ্য সামনে আসছে? গত কয়েকদিন ধরে যে ধরনের ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে এবং তার জেরে মৃত্যুর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা হু করে বাড়ছে, ফলে সব মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। চীন আগেই ঘোষণা করেছিল স্টেট অফ ইমার্জেন্সি বলে তাদের দেশকে, এবং তারপর হু আজকে তারা গ্লোবাল ইমার্জেন্সি বলে ঘোষণা করেছে এই পরিস্থিতিকে, এবং সারা পৃথিবী জুড়ে কিন্তু এই নিয়ে পরিস্থিতি নজরে রাখছে সমস্ত দেশ। এবং NCDC বা ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ভারতের তারাও কিন্তু সতর্কতা বার্তা দিয়েছে, এবং পাশাপাশি চীনের কাছ থেকে সঠিক তথ্য বা অরিজিনাল ডেটা চেয়ে পাঠিয়েছে হু। তার কারণ হুয়ান প্রদেশ, বিশেষ করে সেখানে যে হুয়ান প্রদেশ, যাকে আমরা আক্ষরিক অর্থে কালো একটা জায়গা বলে মনে করি, তার কারণ হচ্ছে যে সেখান থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হয়। এবং সেখানে যেভাবে HMPV হিউম্যান নিউমো ভাইরাস, যা মনে করা হচ্ছে যে করোনা ভাইরাসের একটি মিউটেটেড ভাইরাস, যেটা আরো বেশি সংক্রমণ ঘটায়, আরো বেশি মারাত্মক তা ছড়াচ্ছে। এবং সারা দেশে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ চীনে আক্রান্ত, শিশুরা তারা আক্রান্ত হচ্ছে। তাদের মধ্যে মৃত্যুর হারটা একটু কম হলেও তাদের মধ্যে অনেকের হোয়াইট লাং কেস পাওয়া যাচ্ছে, এবং বয়স্ক মানুষ, বিশেষ করে 40 থেকে 80 বছর বয়সীদের মধ্যে মৃত্যুর হারটা অনেক বেশি। এবং অনেককে দেখা যাচ্ছে যে এই ধরনের নিউমোনিয়া এ বা H5N1 বা যে HMPV বা লাং এর যে সংক্রমণ নিউমোনিয়া, তার জন্য তারা বয়স্কদের মধ্যে হঠাৎ মৃত্যুর ঘটনা ঘটছে। সব মিলে পরিস্থিতির দিকে নজর রাখছে সারা বিশ্ব। যেমন তেমনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। এই যে ভাইরাসের কথা উঠে আসছে, সেটা কতটা ভয়াবহ হতে পারে বলে কি জানতে পারছো? দেখো ইদানিং এটাই সব থেকে বড় প্রশ্ন, কারণ চীনে যেভাবে দ্রুত এই ভাইরাস ছড়াচ্ছে এবং প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন, এখন যেহেতু সমস্ত দেশের সঙ্গে সমস্ত দেশ কানেক্টেড, গতিবিধির ক্ষেত্রে কোনো রকম শিথিল মানে কোনো রকম বাধা নেই, তার ফলে যেভাবে করোনা ভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে প্যান্ডেমিক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার ফলে এই ভাইরাসগুলি যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লে তার সংক্রমণ বাড়বে, এবং সেক্ষেত্রে আবার লকডাউনের একটা আশঙ্কা করা হচ্ছে। সব মিলে পরিস্থিতি ভয়াবহ, এবং এই ভাইরাসগুলি সংক্রামক আরো বেশি করে মারাত্মক, কারণ মৃত্যুর হার এটি অনেক বেশি। তার ফলেই মূলত এই গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা হু এর পক্ষ থেকে। ইন্দ্রাণী।
ধন্যবাদ নিমাই। কথা বললাম প্রতিনিধি নিমাই পান্ডের সঙ্গে। গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের পরিস্থিতির দিকে নজর রাখছে প্রতিটি দেশ এবং আমাদের দেশও সতর্ক নজর রেখেছে চীনের পরিস্থিতির ওপর। এবং যে HMVP বলে যে ভাইরাসের কথা, অর্থাৎ যে নতুন ভাইরাসের নাম উঠে আসছে, যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তার জেরে আশঙ্কা তো বাড়ছেই, পাশাপাশি যেভাবে সেখানে প্রচুর পরিমাণে মানুষ আক্রান্ত হচ্ছে, তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থারও নজর রয়েছে চীনের দিকে। চীনের কাছ থেকে তারা সঠিক তথ্য চেয়ে পাঠিয়েছে যে কি ধরনের এই ভাইরাস, সেক্ষেত্রে কি হচ্ছে চীনের অন্দরে, সেই বিষয়টাই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানতে চাইছে, তাই চীনের কাছে তথ্য চেয়ে পাঠিয়েছে তারা। চীনে নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চীনে নতুন ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে গ্লোবাল ইমার্জেন্সি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। নতুন ভাইরাসের প্রাদুর্ভাব সংক্রান্ত সঠিক তথ্য চেয়ে পাঠালো WHO এবং বলা হচ্ছে যে করোনা যেভাবে ছড়িয়েছিল খানিকটা সেইভাবেই কিন্তু ছড়াচ্ছে এই নতুন ভাইরাস HMVP, যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং যার জেরে গোটা বিশ্বজুড়ে আবারও আতঙ্কের সৃষ্টি হয়েছে। শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়ায় অংশ নিতে অভিভাবকদের সম্মতি লাগবে। গেমিং প্ল্যাটফর্মেও অভিভাবকদের সম্মতি ছাড়া অংশ নেওয়া যাবে না। ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন আইনের খসড়ার এই প্রস্তাব ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক এই প্রস্তাব প্রকাশ্যে এনেছে। গেমিং প্ল্যাটফর্মেও যদি কিশোর এবং নাবালকরা তারা অংশগ্রহণ করতে চায় তাহলে অভিভাবকদের অনুমতি লাগবে বলে জানানো হচ্ছে। শিশু কিশোরদের সোশ্যাল মিডিয়া অংশ নিতে অভিভাবকদের সম্মতি লাগবে। গেমিং প্ল্যাটফর্মেও অভিভাবকদের সম্মতি ছাড়া অংশ নেওয়া যাবে না। ডিজিটাল পার্সোনাল প্রোটেকশন আইনের খসড়ায় এই প্রস্তাব। ফোনে রয়েছেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, ঠিক কি বলা হচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইব। এটা একটা তোমার কি বলে তোমার খসড়া আইন, যেটা সম্প্রতি সামনে এসেছে। সেখানে বলা হচ্ছে যে কোনো শিশু বা কিশোর যদি সামাজিক মাধ্যম, সমাজ মাধ্যম অথবা গেমিং প্ল্যাটফর্মে যোগ দিতে চায়, সেখানে কিন্তু তার অভিভাবকের সম্মতি বাধ্যতামূলক। সেক্ষেত্রে সেই সমাজ মাধ্যম অথবা গেমিং প্ল্যাটফর্ম যে জিম্মাদার পরিচালনাটা করে, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তাকে সেই শিশু বা কিশোরের অভিভাবকের সম্মতি আগে নিতে হবে, তবেই কিন্তু সেই শিশু বা কিশোর সেই অ্যাপে যোগদান করতে পারবে। পরবর্তীকালে যদি অভিভাবক মনে করেন যে সেই শিশু বা কিশোরের এই ধরনের কি বলে অ্যাপে যোগ দেওয়াটা ঠিক হচ্ছে না বা ক্ষতিকর, সেক্ষেত্রে কিন্তু অভিভাবক সম্মতি কি বলে তোমার তুলে নিতে কি বলে তোমার পারবেন। এই বিষয়ে কিন্তু সারা দেশের সমস্ত মানুষের কাছে 18 ফেব্রুয়ারির মধ্যে এই প্রসঙ্গে প্রস্তাব বা আপত্তি জানানোর সুযোগ কিন্তু ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি মন্ত্রকের তরফে দেওয়া হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আরো 12 এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।